হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ রুহান ফ্রম রুহানস একাডেমি। তো আজকের ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অপিনিয়ন এসে নিয়ে কথা বলবো। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অপিনিয়ন এসে নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। এবং রাইটিং টাস্কের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক 2 এর টাইপ বলা যায়। তো অলরেডি টাস্ক 1 এবং টাস্ক 2 এর অনেকগুলো টাইপ নিয়ে আমি ইউটিউবে ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো দেখে নেবেন। যেমন ডিসকাস বোথ ভিউজ নিয়ে ভিডিও দেওয়া হয়েছে, লাইন চার্ট নিয়ে দেওয়া হয়েছে, বার চার্ট নিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট খুবই প্রিমিয়াম এবং আপনারা খুব সহজে সেগুলো দেখে বুঝতে পারবেন এবং খুব সহজে সেগুলো ক্র্যাক করতে পারবেন। তো আমি বলবো যারা এখনও ভিডিওগুলো দেখেননি তারা যেন ভিডিওগুলো দেখে আসেন। আরেকটা বিষয় আমি জানাই, আপনাদের যদি আগে থেকে অপিনিয়ন টাইপ নিয়ে কোনো ধরনের জ্ঞান না থাকে তাহলেও আপনি আজকের ক্লাসটা করার পরে খুব সহজে সেটা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আচ্ছা, অপিনিয়ন এসে মূলত আপনাকে মতামত চাইবে তারা। তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোনটার সাথে এগ্রি করতেছেন, কোনটার সাথে ডিসএগ্রি করতেছেন। প্রথমে আপনাকে মনে রাখতে হবে অপিনিয়ন এসের ক্ষেত্রে আমরা যে কোনো একটা পক্ষ নিব। যে কোনো একটা পক্ষ নিব। আমি যা যা বলতেছি শুধু মনোযোগ দিয়ে শুনেন। যখন সম্পূর্ণ এসে আমি এই যে এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট, সরি টেমপ্লেট কেন বলতেছি, আমি তো রাইটিং টেমপ্লেট বলি না, টেমপ্লেট আমরা পড়াইও না। আচ্ছা, এখানে আমরা অনেকগুলা কোয়েশ্চেন নিয়ে আসছি, স্যাম্পল আনসার যেন আপনি দেখে বুঝতে পারেন অপিনিয়ন কোয়েশ্চেন। তারপরে আমরা সম্পূর্ণ একটা অপিনিয়ন এসে নিয়ে আসছি, সেটাকে লাইন বাই লাইন আপনাদেরকে দেখিয়ে দিব কি কি সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে হয়, কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে কনক্লুশন লিখতে হয়, সব কিছু শিখিয়ে দিব। ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি দেখেন তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমরা এখানে একটা নোট দেখলাম, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা অপিনিয়ন এসে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, যদি কোনো এসেতে এই লাইনটা দেখতে পাই তাহলে আমরা বুঝবো এটা অপিনিয়ন এসে। যদি থাকে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ এইরকম যদি আমরা সেন্টেন্স পাই তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অপিনিয়ন এসে। এখন ধরেন আপনি এরপরও মনে রাখতে পারছেন না, আপনি মনে রাখবেন অপিনিয়ন এসেতে ডু ইউ অর্থাৎ ও ভার্ব দ্বারা কি করবে প্রশ্ন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ডু ইউ ইজ দ্বারা প্রশ্ন করছে, অর্থাৎ ভার্ব দ্বারা প্রশ্ন করছে, সেই ক্ষেত্রে অপিনিয়ন এসে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি অপিনিয়ন এসেতে টু হোয়াট এক্সটেন্ট এবং ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট এটা পাবেন। এখন চলুন আমরা কয়েকটা প্রশ্ন দেখি, কিছু অপিনিয়ন প্রশ্ন দেখতে কেমন হয়। প্রথম প্রশ্নটা একটু যদি আমরা পড়ি, স্পোর্টস ইনকারেজ কম্পিটিশন রাদার দেন কোঅপারেশন। কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা আর কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা। আর স্পোর্টস হচ্ছে খেলাধুলা, এখানে বলছে স্পোর্টস ইনকারেজ কম্পিটিশন রাদার দেন কোঅপারেশন, অর্থাৎ কিছু মানুষ মনে করে খেলাধুলা কি করছে সহযোগিতার চেয়ে প্রতিযোগিতা মনোভাব বেশি তৈরি করে। দেয়ারফর দে শুড নট বি ইনক্লুড ইন স্কুলস, তাই এটি স্কুলে অন্তর্ভুক্ত করা উচিত নয়। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অর্থাৎ প্রথম প্রশ্নটা পড়ার পরে আমি বুঝতে পারলাম এখানে মানুষ বিশ্বাস করতেছে যে সহযোগিতার চেয়ে প্রতিযোগিতাকে বেশি এনকারেজ করে কি খেলাধুলা, এই কারণে খেলাধুলাকে স্কুলে আমাদের রাখা উচিত না। তো এটার সাথে কি আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? ধরেন আমি এগ্রি করলাম, তাহলে আমি বলবো যে কেন স্পোর্টস স্কুলে রাখা উচিত না। আমি ডিসএগ্রি করব, তখন আমাকে বলতে হবে কেন রাখা উচিত। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা দেখব, চিলড্রেন শুড স্টার্ট লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয় থেকেই একটা বিদেশি ভাষা শেখা শুরু করা উচিত। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে প্রশ্ন করছে, আপনি কি এটার সাথে একমত নাকি দ্বিমত? এখন আপনি মনে করেন বললেন ইয়েস আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, তার মানে কি আপনাকে লিখতে হবে কেন ফরেন ল্যাঙ্গুয়েজ একজন শিশুর শেখা উচিত। সেটা নিয়ে বডি ওয়ানে দুইটা আইডিয়া, বডি টুতে দুইটা আইডিয়া। আমরা আরেকটা প্রশ্ন দেখলাম, অনলাইন শপিং ইজ রিপ্লেসিং ট্র্যাডিশনাল শপিং, অনলাইন যে শপিং আছে সেটা ধীরে ধীরে প্রচলিত যে দোকান আছে কেনা সেটা মানে স্থান করে নিচ্ছে। বিষয়টা হচ্ছে কি আরো সহজভাবে যদি বলি, অর্থাৎ অনলাইন শপিং কি করতেছে ট্র্যাডিশনাল শপিং এর জায়গা দখল করে নিচ্ছে, রিপ্লেস করে ফেলতেছে। এখন এটা কি পজিটিভ ডেভেলপমেন্ট নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমাকে কথা বলতে হবে।
আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখব, সাম পিপল থিঙ্ক দ্যাট গভর্নমেন্টস, আপনি গভর্নমেন্টস লিখতে পারেন অথবা দি গভর্নমেন্ট লিখতে পারেন। শুড স্পেন্ড মোর মানি অন পাবলিক ট্রান্সপোর্ট, কিছু মানুষ মনে করে সরকারকে গণপরিবহনের উন্নয়নে আরও বেশি অর্থ ব্যয় করা উচিত। আপনাকে প্রশ্ন করছি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, অর্থাৎ আপনিও কি তাই মনে করেন? যদি আপনি মনে করেন যে সরকারের গণপরিবহনে আরও বেশি অর্থ খরচ করা উচিত, তাহলে আপনি সেটা নিয়ে বডি 1 এবং বডি 2 লিখবেন। আমি আশা করি আপনি অলরেডি অপিনিয়ন টাইপ প্রশ্ন পড়ার পর সেটা যে অপিনিয়ন টাইপ প্রশ্ন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা স্যাম্পল আনসার দ্বারা পুরো বিষয়টাকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে প্রথম প্রশ্নটা নিয়েছিলাম, স্পোর্টস ইনকারেজ কম্পিটিশন রেদার দেন কোঅপারেশন, অর্থাৎ খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার চেয়ে প্রতিযোগিতার মনোভাব বেশি তৈরি করে। দেয়ারফর ইট শুড নট বি অ্যাডেড টু স্কুল, এই কারণে এটাকে স্কুলে রাখা উচিত না। এখন আমি কি এটার সাথে এগ্রি করলাম নাকি ডিসএগ্রি করলাম? আমি মূলত সম্পূর্ণ এসেতে এটার সাথে ডিসএগ্রি করলাম, অর্থাৎ আমি বিশ্বাস করি খেলাধুলাকে স্কুলে রাখা উচিত। এখন আমি বডি 1 এবং বডি 2 তে সেটা নিয়ে কথা বলবো। তো বডি 1 বডি 2 তে আসার আগে আমাদেরকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, রাইট? তো ইন্ট্রোডাকশনে আমরা কি করব? আমরা জানি আইএলস রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনে আমরা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করব এবং আমরা নিজের মতামত দিব। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে খুব সহজে প্যারাফ্রেজ করতে পারেন? আপনি মনে রাখবেন, প্যারাফ্রেজ করার ক্ষেত্রে আপনাকে জাস্ট সিনোনিম জানতে হবে, অর্থাৎ আপনি যদি কিছু সিনোনিম জানেন তাহলে সহজেই প্যারাফ্রেজ করতে পারবেন। চলুন দেখি আমরা একটা প্রশ্ন যখন আমরা পড়ব, পড়ার পরে সেটার সিনোনিম, এই যে সেন্টেন্স আছে সেটার কয়েকটা সেন্টেন্সের আমি ওয়ার্ডের আমি সিনোনিম বের করার চেষ্টা করব। যেমন স্পোর্টস, খেলাধুলা, এটাকে বলা যায় গেমস, স্পোর্টিং অ্যাক্টিভিটিস। ইনকারেজ করছে, ইনকারেজ করাকে বলা যায় প্রমোট করা, ইন্সপায়ার করা। কম্পিটিশন, এটাকে বলা যায় কম্পিটিটিভ বিহেভিয়ার। কোঅপারেশন, এটা মানে হচ্ছে সহযোগিতা। তো কোঅপারেশনের সিনোনিম আমরা ব্যবহার করতে পারি টিম ওয়ার্ক, কোলাবোরেশন। শুড নট বি অ্যাডেড, শুড নট বি ইনক্লুডেড, অ্যাডেড সিনোনিম হচ্ছে ইনক্লুডেড। এখন আপনি যখন এরকম কিছু সিনোনিম শিখতে পারবেন তখন ইজিলি আপনি সেটাকে প্যারাফ্রেজ করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা কমন সিনোনিম, এই যে কমন শব্দ রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে স্কুলস, এটার পরিবর্তে আপনি এডুকেশনাল ইনস্টিটিউশনস ব্যবহার করতে পারেন। এখন আমি কি করতেছি, আমি আমার পেইড কোর্সে এরকম 100+ প্রশ্ন সিনোনিম সহ, মনে করেন এইরকম প্রশ্ন, সেটার আমি বাংলায় প্রশ্ন বুঝিয়ে দেওয়া এবং প্যারাফ্রেজগুলোর শব্দ দিয়ে দিচ্ছি। এভাবে একজন স্টুডেন্ট খুব সহজে ন্যাচারালি প্যারাফ্রেজ শিখতে পারবে, কোনো ধরনের মুখস্থ করা ছাড়া। তো এখন আমরা দেখব একটা জিনিস, আপনি ইন্ট্রোডাকশনের সেকেন্ড লাইন ফিক্সড রাখতে পারবেন। অর্থাৎ এটা একটা মজার বিষয় কি, আপনি যখন আইএলস রাইটিং টাস্ক 2 অপিনিয়ন টাইপ লিখবেন তখন ইন্ট্রোডাকশনের সেকেন্ড লাইনটা, অর্থাৎ আপনার অপিনিয়ন যে দিবেন সেটাকে আপনি ফিক্সড রাখতে পারেন। এই ক্ষেত্রে আপনি বলবেন জাস্ট আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট ফর মেনি রিজনস, অথবা হাউএভার আই ফুলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট ফর মেনি রিজনস। আর প্রথমে কি করতে হবে? প্রথমে জাস্ট আমরা কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। কিভাবে করব? সিনোনিম ব্যবহারের মাধ্যমে আমরা কোয়েশ্চেনকে প্যারাফ্রেজ করব। চলুন আমরা, আচ্ছা এটা হচ্ছে বডির আইডিয়াগুলো, এটা আমরা পরে দেখব। এখন আমরা আগে প্রশ্নটা ইন্ট্রোডাকশন লেখা শিখব। প্রশ্নে ছিল স্পোর্টস ইনকারেজ কম্পিটিশন রেদার দেন কোঅপারেশন, অর্থাৎ খেলাধুলা কি করে কম্পিটিশন, প্রতিযোগিতামূলক মনোভাব কি করে ইনকারেজ করে, রেদার দেন কোঅপারেশন, কোঅপারেশনের পরিবর্তে, সহযোগিতার পরিবর্তে। এই সেম জিনিসটাকে আমরা অর্থ ঠিক রেখে কিভাবে প্যারাফ্রেজ করব সেটা এখন দেখব। আমরা সব সময় ইট ইজ থ্রু, ইট ইজ আর্গিউ দ্যাট দ্বারা শুরু করব। অপিনিয়ন টাইপ এসে আমরা সবসময় ইট ইজ আর্গিউ দ্যাট দ্বারা শুরু করব। আচ্ছা শুরু করলাম, ইট ইজ আর্গিউ দ্যাট। স্পোর্টস যেভাবে আছে রাখলাম, ইনকারেজ এটাকে এইভাবে রাখলাম, স্পোর্টস ইনকারেজ, কি ইনকারেজ করে? স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে টু বি মোর কম্পিটিটিভ দেন কোঅপারেটিভ। অনেকে মনে করেন খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। স্পোর্টস ইনকারেজ স্টুডেন্টস টু বি মোর কম্পিটিটিভ দেন কোঅপারেটিভ। এই সেম লাইনটাকে কিন্তু আমরা কম্পিটিশনকে লিখছি কম্পিটিটিভ, কোঅপারেশনকে লিখছি কোঅপারেটিভ, অর্থাৎ আমরা ভার্ব আকারে লিখছি। আচ্ছা
এখানে দেয়ারফর ইট শুড নট বি অ্যাডেড টু স্কুল, এই কারণে এটাকে স্কুলে রাখতে হবে না। এটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করলাম, দেয়ারফর দে মানে হচ্ছে স্পোর্টসকে বলতেছি, দে শুড নট বি, আমরা কি বলছিলাম অ্যাডেডের সিনোনিম ইউজ করব ইনক্লুডেড, শুড নট বি ইনক্লুডেড ইন স্কুলস। আমরা স্কুলস না লিখে এখানে কি লিখতে পারতাম, এডুকেশনাল ইনস্টিটিউশনস। আপনি তো জাস্ট প্রশ্নটাকে কি করলেন, প্রথম যে অংশ অর্থাৎ প্রশ্নের যে অংশটা সেটাকে আপনি প্যারাফ্রেজ করলেন। কিভাবে প্যারাফ্রেজ করলেন, আপনি সিনোনিম ব্যবহার করার মাধ্যমে প্যারাফ্রেজ করলেন। আমি আশা করি প্রথম অংশটা বুঝতে পারছেন ইন্ট্রোডাকশনের। এখন আমরা দেখব ইন্ট্রোডাকশনে আমার অপিনিয়ন কিভাবে দিব। এখন আমি কি করেছি, আমি ডিসএগ্রি করেছি, তো আমি লিখলাম হাউএভার আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট ফর মেনি স্পেশাল রিজনস। আপনি এটা দ্বারা শেষ করে দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট বিকজ দ্বারা আপনি একটা কারণ দিবেন কেন ডিসএগ্রিমেন্ট করছেন। স্পোর্টস প্রোভাইড নিউমারাস বেনিফিটস টু স্টুডেন্টস। এখন আপনারা যদি এটা না পারেন কোনো সমস্যা নাই, আপনি যে সিম্পলি উপরেরটা বলবেন, ঠিক আছে। আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট ফর মেনি স্পেশাল রিজনস, কোনো সমস্যা নাই। আমি আবার বলছি, কারণ বডি 1 এবং বডি 2-তে আমরা ডিটেলসে কথা বলবো, ইন্ট্রোডাকশনে জাস্ট আমার অপিনিয়ন দিলেই হয়েছে। আচ্ছা, ইন্ট্রোডাকশনের পরে আমাদেরকে এখন বডি 1 এবং বডি 2 নিয়ে কথা বলতে হবে। তার আগে আমরা ব্রেইনস্টর্মিং এর বিষয়টা শিখব। আমরা কি জানি, আমরা জানি প্যাটার্ন হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, বডি 1, তারপরে আমরা বডি 2 প্যারাগ্রাফ, তারপরে আমরা লিখব কনক্লুশনের প্যারাগ্রাফ, অর্থাৎ আমরা 4টা প্যারা লিখব। ইন্ট্রোডাকশনে আমরা কি করছি, এই যে লাইনটা ছিল সেটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখছি, ইট ইজ আর্গিউড দ্যাট, আমরা সবসময় শুরু করছি। তারপরে আমি জাস্ট আমার অপিনিয়ন দিয়েছি, আমি কমপ্লিটলি এগ্রি করছি নাকি ডিসএগ্রি করছি, শেষ। এখন আমরা বডি প্যারাগ্রাফ 1-এ আমি কি করব, যেহেতু আমি প্রশ্নের সাথে ডিসএগ্রি করছি, অর্থাৎ এরা বলছে কি ইট শুড নট বি অ্যাডেড টু স্কুল, এটা স্কুলে রাখা উচিত না, কিন্তু আমি বলছি কি কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অর্থাৎ এটা রাখা উচিত। এখন আমাকে কি করতে হবে, আমাকে 4টা আইডিয়া বের করতে হবে কেন রাখা উচিত, কেন স্পোর্টস রাখা উচিত স্কুলের মধ্যে। আমরা এখন আইডিয়াগুলো দেখব। এটা আমি জাস্ট একটু আগে পেড কোর্সের ক্লাসে নিয়েছিলাম এবং রেকর্ডও করেছিলাম, ইউটিউবে দিয়েছিলামও, বাট কষ্টের বিষয় হচ্ছে একটু অডিওতে সমস্যা হয়েছিল, তাই আমি ফ্রি ক্লাসের জন্য পুরো রাইটিংটা আবার রেকর্ড করতেছি। আপনার হয়তো বা বিশ্বাস না হতে পারে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি আমার প্লেলিস্টে গিয়ে, একটা মিনিট আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে এফোর্ট দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডিসকাস বোথ বি ওপিনিয়ন আছে, আমি সম্পূর্ণটা আপলোড করেছি। কেউ একজন কমেন্ট করেছিল যে এটার মধ্যে নাকি অডিওতে সমস্যা হচ্ছে একটু বুঝতে। তো আমি বিশ্বাস করি আমার ক্লাসগুলো একদিন 1,00,000+ মানুষ দেখবেন, এই কারণে আমি খুব সিরিয়াস হয়ে এটা কিভাবে রাখতেছি যে আবার রেকর্ড করব আমি, যেহেতু একটু সমস্যা হয়েছে আমি আবার রেকর্ড করব, ঠিক আছে। আচ্ছা, চলুন আমরা শুরু করি। এখন বডি প্যারাগ্রাফ 1-এ আমি 2টা আইডিয়া দিতে হবে যে কি কারণে খেলাধুলাকে স্কুলে রাখা উচিত। প্রথম আইডিয়া আমি মনে করলাম, আমি দেখতে পাচ্ছি প্রথম আইডিয়া আমি দিলাম ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, যখন খেলাধুলা স্কুলের মধ্যে থাকবে তখন ফিজিক্যাল এক্সারসাইজ হবে, এক্সপ্লেইন করব, আমরা আইডিয়া বের করব, এক্সপ্লেইন করব, এক্সাম্পল দিব, রেজাল্ট দিব, অর্গানাইজ হয়ে যাবে অটোমেটিক। স্পোর্টস হেল্প স্টুডেন্টস রিমেইন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি, অর্থাৎ খেলাধুলা কি করে শিক্ষার্থীদেরকে হেল্প করে ফিজিক্যাল এবং মেন্টালি হেলদি থাকার জন্য, তাইলে এটা একটা বেনিফিট। আরেকটা বেনিফিট হচ্ছে স্টুডেন্টস প্লে ফুটবল, এক্সাম্পল দিচ্ছি, স্টুডেন্টস প্লে ফুটবল, ক্রিকেট অর ব্যাডমিন্টন এট স্কুল। রেজাল্ট কি, আচ্ছা যখন শিক্ষার্থীরা স্কুলের মধ্যে অর্থাৎ বিদ্যালয়ের মধ্যে ফুটবল, ক্রিকেট এরকম স্পোর্টস খেলবে তখন দে বিকাম হেলদিয়ার অ্যান্ড কনসেন্ট্রেট বেটার অন দেয়ার স্টাডিজ, তাদের কনসেন্ট্রেশন ডেভেলপ হবে, তারা আরও সুস্বাস্থ্যবান হবে। তো এটা একটা প্রথম আইডিয়া। দ্বিতীয় আইডিয়াটা আমরা নিলাম এন্টারটেনমেন্ট অ্যান্ড স্ট্রেস রিলিফ, অর্থাৎ খেলাধুলা কি করে এন্টারটেনমেন্ট দেয়, কাদেরকে দেয়, শিক্ষার্থীদেরকে দেয়। এবং স্পোর্টস রিডিউস বোর্ডম অ্যান্ড স্টাডি প্রেশার, বোর্ডম মানে একাকিত্ব, আর স্টাডি প্রেশার, যখন খেলাধুলার সাথে যুক্ত থাকবে শিক্ষার্থীরা তখন তাদের একাকিত্ব দূরে চলে যাবে এবং তাদের যে স্টাডি প্রেশার সেটা কমবে। তাহলে আমরা কি পড়লাম, প্রথমটা আমরা দিলাম যে এটা কি করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলা নিয়ে কথা বললাম। এরপরে আমরা কথা বললাম দ্বিতীয়টা এন্টারটেনমেন্ট অ্যান্ড স্ট্রেস রিলিফ। এখন এটাকে আমরা এক্সাম্পল কি দিলাম যে প্লেয়িং ইনডোর অ্যান্ড আউটডোর গেমস রিফ্রেশেস স্টুডেন্টস আফটার ক্লাসেস, ক্লাসের পরে গেম যেগুলো আছে সেগুলো স্টুডেন্টদেরকে রিফ্রেশ করে। এর ফলে রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে স্টুডেন্টস এনজয় লার্নিং
অ্যান্ড ফোকাস মোর অন দেয়ার এডুকেশন। তাহলে আমরা সিস্টেম কি বলছি? সিস্টেম হচ্ছে একটা আইডিয়া নিব, সেটাকে এক্সপ্লেইন করব, এক্সাম্পল এবং রেজাল্ট দিব। দুইটা আইডিয়া আমরা শেষ। এখন এইটা দ্বারা খুব ইজিলি বডি প্যারাগ্রাফ 1 লিখতে পারবো। কিভাবে লেখা যায় সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এখন বডি প্যারাগ্রাফ 2 তে আমরা কি দিব? আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2 তে আমরা আরেকটা আইডিয়া দিব, সেটা হচ্ছে টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। এখন স্পোর্টস যদি স্কুলের মধ্যে থাকে, সেটা টিম ওয়ার্ক এবং লিডারশিপ কিভাবে বিল্ড আপ করে সেটা এক্সপ্লেইন করতে হবে। এভরি প্লেয়ার হ্যাজ এ ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস, সো স্টুডেন্টস লার্ন টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। আচ্ছা, ধরেন ইন ফুটবল ইচ প্লেয়ার পারফর্মস আ স্পেসিফিক রোল টু হেল্প দ্য টিম উইন। মনে করেন বিদ্যালয়ে খেলাধুলা যখন হয়, একটা ফুটবল ম্যাচ যখন হয়, তখন শিক্ষার্থীরা কি করে, দলে বিভক্ত হয় দুইটা দলে। তখন তারা কি করে, বিভিন্ন রোল প্লে করে, কেউ গোলকিপার, কেউ বিভিন্ন, এক একজন এক একটা রোল প্লে করে। এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে তাদের রেসপন্সিবিলিটি বাড়ে এবং তারা শিখতে পারে কিভাবে টিম ওয়ার্ক করতে হয়, একসাথে সবাই মিলে যে আপনার যে জয় করার জন্য কাজ করতেছে সেটা ডেভেলপ হয়। রেজাল্ট কি? দে বিকাম রেসপন্সিবল অ্যান্ড মেক ডিসিশনস মোর কনফিডেন্টলি। তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা বাড়ে এবং তারা আরও বেশি কনফিডেন্ট হয়। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2 তে আমরা দ্বিতীয় আইডিয়াটা নিলাম, কিপ স্টুডেন্টস অ্যাওয়ে ফ্রম নেগেটিভ অ্যাক্টিভিটিস। আচ্ছা, এটা মানে কি? যখন বিদ্যালয়ে খেলাধুলা যুক্ত থাকবে, তখন শিক্ষার্থীরা কি করবে না, কোনো খারাপ কাজে চলে যাবে না। যেমন নেগেটিভ অ্যাক্টিভিটি কি হয়? স্টুডেন্টস স্টে বিজি উইথ পজিটিভ অ্যাক্টিভিটিস ইনস্টেড অফ হার্মফুল ওয়ান্স। অর্থাৎ যখন খেলাধুলা স্কুলের মধ্যে থাকবে, তখন শিক্ষার্থীরা কি করবে, খেলাধুলার সাথে যুক্ত থাকবে। এর ফলে কি হবে, তারা খারাপ যে জিনিসপাতি আছে, যেমন আপনার দে স্পেন্ড লেস টাইম অন ড্রাগস, ক্রাইম অর এক্সেসিভ সোশ্যাল মিডিয়া, এই কাজগুলো তারা কম করবে। এর ফলে রেজাল্ট কি? দে ডেভেলপ আ হেলদিয়ার লাইফস্টাইল অ্যান্ড এ ব্রাইটার ফিউচার। আমি আশা করি বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 তে যে আমরা 4টা আইডিয়া দিব, সেটার সাথে পরিচয় করতে পারছি। এখন আমি আপনাদেরকে শেখাবো এই যে আইডিয়াগুলো আছে, সেটাকে কিভাবে আপনি খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে বডি 1 এবং বডি 2 তে লিখতে পারেন। আমি আবার বলছি, আপনি যদি আগে থেকে আমার ডিসকাস বোথ ভিউজের ক্লাসটা না দেখেন, তাহলে সেটা দেখবেন, তারপর অপিনিয়ন এসে দেখবেন, এতে আপনার অনেক হেল্প হবে। কারণ ডিসকাস বোথ ভিউজে আমি যেভাবে বডি প্যারাগ্রাফ 1 লিখেছিলাম, যে যে সেন্টেন্স স্ট্রাকচার দ্বারা লিখেছিলাম, সেটা দ্বারা আমি আজকে আবার অপিনিয়ন এসে লিখবো। এতে করে আপনাদের কনফিউশন হবে না, আপনারা যে কোনো এসে লিখতে পারবেন সহজে। আমি যদি আরও 2টা এসে যা বাকি আছে সেগুলো দেই, সেগুলো আমি একই স্টাইলে আপনাদেরকে দিয়ে দিব। এতে করে আপনার কোনো কনফিউশন থাকবে না যে কোনো এসের বডি 1 বডি 2 লেখার ক্ষেত্রে। জাস্ট আইডিয়া আনবেন, লিখে ফেলবেন। আচ্ছা, চলুন আমরা বডি প্যারাগ্রাফ 1টা নিয়ে কথা বলি। বডি প্যারাগ্রাফ 1 এ আমরা অলরেডি জানি যে 2টা আইডিয়া দিব, সেটার প্রথমটা হচ্ছে এক্সারসাইজ নিয়ে, ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে এটা এন্টারটেইনমেন্ট দেয়। আপনি বাংলায় এটা পড়ার চেষ্টা করুন। স্কুলে খেলাধুলা রাখার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এটাকে বলে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমরা কি করলাম? স্কুলে খেলাধুলা রাখার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার মানে এক্সামিনার বুঝতে পারবে যে আমি এখন এই বডিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ কারণগুলো নিয়ে কথা বলবো। টপিক সেন্টেন্সের মাধ্যমে এক্সামিনার বুঝতে পারেন যে আমি এখন বডি প্যারাগ্রাফে কি কি লিখব। তো আমাদের কাজ হচ্ছে কি, বডি প্যারাগ্রাফ 1 এর প্রথম স্ট্রাকচারটা হবে দেয়ার আর দ্বারা। যেহেতু এখানে প্রশ্নের মধ্যে আমরা চাইছিলাম অনেকগুলা কারণ রয়েছে, তাহলে দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই স্পোর্টস শুড বি ইনক্লুডেড ইন স্কুল। অর্থাৎ আমি তো বলছি তাদেরকে যে ডিসএগ্রি করছি, অর্থাৎ আমি বলতেছি যে স্কুলের মধ্যে রাখা উচিত খেলাধুলা। তো আমি টপিক সেন্টেন্স দিচ্ছি, দেয়ার আর সেভারাল রিজনস হোয়াই স্পোর্টস শুড বি ইনক্লুডেড ইন স্কুল। প্রথম রিজন কি? প্রথম রিজনকে আমি লিখবো ওয়ান মেজর রিজন ইজ দ্যাট। যদি ফ্যাক্টর থাকতো, ওয়ান মেজর ফ্যাক্টর ইজ দ্যাট। যদি প্রবলেম থাকতো, ওয়ান মেজর প্রবলেম ইজ দ্যাট। প্রবলেম সলিউশনের ক্ষেত্রে লিখবেন আপনি। আচ্ছা, প্রথমত এটা শারীরিক ব্যায়ামের একটা চমৎকার মাধ্যম, এটা হচ্ছে আমাদের আইডিয়া। তো আমরা লিখলাম ওয়ান মেজর রিজন ইজ দ্যাট দে আর এ গ্রেট সোর্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। দে মানে কারা? দে মানে হচ্ছে স্পোর্টসের কথা বলতেছে। স্পোর্টস হচ্ছে কি শারীরিক ব্যায়ামের একটা চমৎকার মাধ্যম। এখন আমরা এটাকে এক্সপ্লেইন করব। দেখেন, বাই দ্বারা, বাইয়ের একটা স্ট্রাকচার নিলাম। বাইয়ের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। বাই টেকিং পার্ট ইন ডিফারেন্ট স্পোর্টস স্টুডেন্টস ক্যান রিমেইন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি। অর্থাৎ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে। এখন আমাকে একটা উদাহরণ দিতে হবে। উদাহরণস্বরূপ, তারা ফুটবল, ক্রিকেট বা ব্যাডমিন্টনের মতো খেলায় অংশগ্রহণ করে, ফলে তারা সুস্থ এবং পড়াশোনায় আরও ভালোভাবে মনোযোগ দিতে পারে। ফর এক্সাম্পল, দে ক্যান প্লে ফুটবল। দে মানে কারা? স্টুডেন্টসরা।
they can play football, cricket or badminton at school. As a result, they stay fit and concentrate better on their studies. এটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1। খুব সহজভাবে আমরা লিখতে পারছি। আমি কি বলছি, যে কোনো রাইটিং টাস্ক 2 এর যতগুলো টাইপ আছে প্রত্যেকটাতে আমরা টপিক সেন্টেন্স শুরু করব দেয়ার আর দ্বারা। তো আমরা দেয়ার আর লিখলাম, তারপরে প্রথম আইডিয়া দিব ওয়ান মেজর দ্বারা, দ্বিতীয় আমরা এটাকে এক্সপ্লেইন করব বাই দ্বারা, তারপর আমরা একটা এক্সাম্পল দিব ফর এক্সাম্পল, তারপর আমরা একটা রেজাল্ট দিব। এখন আমাদের দ্বিতীয় আইডিয়া কি ছিল? আমাদের দ্বিতীয় আইডিয়াটা ছিল যে এটা কি করে শিক্ষার্থীদেরকে এন্টারটেইনমেন্ট দেয়। আমাদের মেইন আইডিয়াটা কি ছিল? এন্টারটেইনমেন্ট দেয় এবং স্ট্রেস কমায়। এখন এটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে লিখব। দ্বিতীয় আইডিয়াকে সবসময় আমরা লিখব অ্যানাদার ইম্পর্ট্যান্ট রিজন ইজ দ্যাট। যেহেতু এখানে রিজন আছে তো আমরা লিখলাম অ্যানাদার ইম্পর্ট্যান্ট রিজন ইজ দ্যাট। যদি প্রবলেম থাকতো প্রথমটা লিখতাম ওয়ান মেজর প্রবলেম ইজ দ্যাট, প্রবলেম সলিউশনে অ্যানাদার অ্যানাদার মেজর প্রবলেম ইজ দ্যাট, শেষ। অ্যানাদার ইম্পর্ট্যান্ট রিজন ইজ দ্যাট, অন্য আরেকটা কারণ হলো স্পোর্টস প্রোভাইড এন্টারটেনমেন্ট অ্যান্ড রিডিউস স্টাডি প্রেশার। তারপরে আমরা কি পড়লাম? খেলাধুলা শিক্ষার্থীদেরকে আনন্দ দেয় এবং পড়াশোনার চাপ কমায়। এখন আমরা হোয়েন এর একটা স্ট্রাকচার ব্যবহার করব। হোয়েন স্টুডেন্টস পার্টিসিপেট, যখন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ইন ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, কি হয়? দে ফিল রিফ্রেশড অ্যান্ড রিমুভ বোরডম। অর্থাৎ যখন ইনডোর এবং আউটডোর গেমসে অংশগ্রহণের মাধ্যমে তারা একঘেয়েমি দূর করতে পারে। এখানে মূলত বোঝাচ্ছে শিক্ষার্থীরা যখন বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে ইনডোর বা আউটডোরে, এটা তাদেরকে কি করে? এটা তাদেরকে রিফ্রেশ করে এবং তাদের যে একাকিত্ব আছে সেটাকে দূর করে। রেজাল্টকে আমরা লিখতে পারি কনসিকুয়েন্টলি। যেহেতু প্রথমে লিখছি অ্যাজ এ রেজাল্ট, এখন লিখবো কনসিকুয়েন্টলি, অথবা লেখা যায় অ্যাজ এ কনসিকুয়েন্স। কনসিকুয়েন্টলি দে ক্যান ফোকাস মোর অন দেয়ার এডুকেশন। আমি আশা করি বডি প্যারাগ্রাফ 1টা আমরা বুঝতে পারছি। বডি প্যারাগ্রাফ 1-এ আমরা জাস্ট দুইটা আইডিয়া দিছি। প্রথম আইডিয়া হচ্ছে স্কুলে রাখার কারণ হচ্ছে এটা ফিজিক্যাল এক্সারসাইজ, আর দ্বিতীয় হচ্ছে এটা এন্টারটেইনমেন্ট এবং স্ট্রেস কমায়। সেটাকে আমরা ডেভেলপ করে লিখছি। আপনার কাজ হচ্ছে বাংলাটা পড়বেন, তারপর এটার সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন। খুব সহজে আপনি বুঝতে পারবেন। এখন আমরা দেখব বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2-তে আমাদের দুইটা আইডিয়া কি? বডি প্যারাগ্রাফ 2-তে আমাদের দুইটা আইডিয়া হচ্ছে, একটা হচ্ছে টিম ওয়ার্ক নিয়ে। আমরা কি বলছিলাম? একটা হচ্ছে টিম ওয়ার্ক এবং লিডারশিপ নিয়ে, আর একটা হচ্ছে স্টুডেন্টকে নেগেটিভ অ্যাক্টিভিটিস থেকে দূরে রাখে। আমি কি বলছিলাম? বডি প্যারাগ্রাফ 1-এ আমি দুইটা কারণ বলছি যে কেন স্কুলে রাখা উচিত। বডি প্যারাগ্রাফ 2-তে এখন আমি আরও দুইটা কারণ দেব। তাহলে আমার বডি প্যারাগ্রাফ 2 এর প্রথম সেন্টেন্স কি হবে? প্রথম সেন্টেন্সটা আমরা লিখব ইন এডিশন দ্বারা। মনে রাখবেন, অপিনিয়ন টাইপের ক্ষেত্রে আমরা বডি প্যারাগ্রাফ 2 এর প্রথম যে সেন্টেন্সটা শুরু করব ইন এডিশন। ইন এডিশন মানে কি? এছাড়াও। ইন এডিশন মানে কি? এছাড়াও। তো আমরা প্রথম আইডিয়াকে দিলাম স্কুলে খেলাধুলা থাকা উচিত আরও কিছু কারণে। আরও কিছু কারণে থাকা উচিত। তারপরে আমরা প্রথম মানে যে 3 নাম্বার যে আইডিয়া আছে অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2 এর প্রথম আইডিয়া সেটা দিব ফার্স্ট অফ অল দ্বারা সবসময়, এবং বডি প্যারাগ্রাফ 2টা দিব আমরা দ্বিতীয় আইডিয়া দিব ফার্দার মোর বা মোরওভার দ্বারা সবসময়। আপনি আমি বারবার বলতেছি ডিসকাস বোথ ভিউ দেখবেন, তারপরে এটা দেখবেন। আচ্ছা, ইন অ্যাডিশন স্পোর্টস শুড রিমেইন এ পার্ট অফ স্কুল এডুকেশন ফর সেভারাল মোর রিজনস। অর্থাৎ এছাড়াও স্কুলে খেলাধুলা আরও কিছু কারণে রাখা উচিত। আমরা বললাম কি আরও কিছু কারণে স্কুলে খেলাধুলা রাখা উচিত। এখন আমরা যদি খুব সুন্দরভাবে দেখি, প্রথমত ফার্স্ট অফ অল এটা শিক্ষার্থীদের মধ্যে দলগত ভাবে কাজ করার দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী করে তোলে। তো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারি? ফার্স্ট অফ অল দে মানে স্পোর্টস হেল্প স্টুডেন্টস ডেভেলপ টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ স্কিলস। অর্থাৎ খেলাধুলা কি করে? শিক্ষার্থীদেরকে হেল্প করে টিম ওয়ার্ক এবং লিডারশিপ স্কিল বাড়ানোর জন্য। এখন এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। কিভাবে এক্সপ্লেইন করলাম? ইন এভরি গেম, প্রত্যেকটা গেমে ইচ প্লেয়ার, প্রত্যেকটা প্লেয়ার হ্যাজ এ ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, প্রত্যেকের একটা কি আছে? ডিফারেন্ট রেসপন্সিবিলিটি আছে। হুইচ যেটা টিচার্স দেম তাদেরকে শেখায় হাউ টু ওয়ার্ক উইথ আদার্স অ্যান্ড মেক ডিসিশন, যেটা তাদেরকে শেখায় কিভাবে অন্যের সাথে কাজ করতে হয় এবং ডিসিশন নিতে হয়। তো টিম ওয়ার্ক কিভাবে বের করছে দেখেন, এটার রেজাল্ট কি? এজ এ রেজাল্ট দে বিকাম মোর রেসপন্সিবল অ্যান্ড কনফিডেন্ট। অর্থাৎ যখন মানুষ কি করে, মানুষ মানে শিক্ষার্থীরা যখন দলগতভাবে কাজ করার দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে, অর্থাৎ প্রতিটি খেলায় প্রত্যেক খেলোয়াড় কি করে আলাদা আলাদা দায়িত্ব পালন করে, এর ফলে কি হয়? এটা তাদেরকে দক্ষতা অর্জন করতে সাহায্য করে, এবং প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা দায়িত্ব পালন করে তাদেরকে ডিসিশন নিতে হয়, তারা আলাদা আলাদা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে। এই কারণে এখানে আমরা উল্লেখ করছি দে হেল্প স্টুডেন্টস ডেভেলপ টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ স্কিলস। ইন এভরি গেম ইচ প্লেয়ার হ্যাজ এ ডিফারেন্ট রেসপন্সিবিলিটি হুইচ টিচেস, যেটা শেখায়, কি শেখায়? হুইচ টিচেস হাউ টু ওয়ার্ক
with others and make decisions. এখন আমরা রেজাল্ট দিলাম, they become more responsible and confident. এখন আমাকে কি দিতে হবে, আরেকটা আইডিয়া দিতে হবে। 4 নাম্বারটা ফার্দারমোর মানে কি, তাছাড়া। খেলাধুলা শিক্ষার্থীদের অপরাধ, মাদক ও অতিরিক্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে এর ব্যবহারের নেতিবাচক বিষয় থেকে দূরে রাখে। তো আমরা লিখলাম স্পোর্টস সাবজেক্ট কিপ স্টুডেন্টস অ্যাওয়ে, দূরে রাখে ফ্রম নেগেটিভ অ্যাক্টিভিটিস। নেগেটিভ অ্যাক্টিভিটি কারা, ফর ইনস্ট্যান্স মানে এক্সাম্পল হিসেবে আমরা দিলাম সাচ অ্যাজ, ফর এক্সাম্পল না দিলাম সাচ অ্যাজ ক্রাইম, ড্রাগস অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া। এটা হচ্ছে আমাদের লাস্ট আইডিয়া, অর্থাৎ চতুর্থ আইডিয়াটা। ফর এক্সাম্পল দে স্পেন্ড, এখন বারবার ফর এক্সাম্পল না দিয়ে আপনি দিতে পারেন ফর ইনস্ট্যান্স, দে স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেয়িং গেমস ইনস্টেড অফ এনগেজিং ইন হার্মফুল অ্যাক্টিভিটিস। অর্থাৎ শিক্ষার্থীরা কী করে, যখন খেলাধুলার মধ্যে শিক্ষার্থীরা থাকবে তখন তাদের যে সময়টা আছে, তাদের যে ফ্রি টাইম আছে, সেটা তারা খেলাধুলার মাধ্যমে মানে কি করবে, খেলাধুলার সাথে যুক্ত থেকে কাটাবে। অন্যদিকে তারা হার্মফুল যে হ্যাবিটস আছে অর্থাৎ ড্রাগস, এগুলো থেকে তারা দূরে থাকবে। কনসিকুয়েন্টলি বা এজ এ রেজাল্ট বা এজ এ কনসিকুয়েন্স দে আর মোর লাইকলি টু লিড আ হেলদি অ্যান্ড সাকসেসফুল লাইফ। হ্যাঁ, ফলে তারা একটা স্বাস্থ্যকর ও সুন্দর জীবন গড়ে তুলতে পারে। এই ক্লাসটা আমাকে আজকে 2 থেকে 3 বার রেকর্ড করতে হয়েছে। একবার হচ্ছে কোর্সের জন্য, আবার আমি ভিডিও দিছি বাট ওইটা অডিও প্রবলেম বলছে একজনে, তাই আমি আবার রেকর্ড করে দেওয়া লাগছে, কারণ আমি বিশ্বাস করি যে এটা মানুষের উপকারে আসবে। আচ্ছা, এখন আমরা কনক্লুশনে দিব। কনক্লুশনের ক্ষেত্রে এটা ফিক্সড, ইন কনক্লুশন ইভেন দো, প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা আমি একইভাবে লিখে শিখাচ্ছি, ইন কনক্লুশন ইভেন দো। এখন কনক্লুশনে আমরা কি লিখবো বলেন তো? কনক্লুশনে আসলে আমরা নতুন কিছু লিখবো না, আমরা অলরেডি ইন্ট্রোডাকশনে যেটা লিখছি সেটাকে প্যারাফ্রেজ করে আবার বলবো। ইন্ট্রোডাকশনে আমরা বলছিলাম যে খেলাধুলার কি আছে, খেলাধুলার কিছু এই যে দেখাই। হ্যাঁ, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম স্পোর্টস এনকারেজ টু বি মোর কম্পিটিটিভ দ্যান কোঅপারেটিভ, অর্থাৎ খেলাধুলা কী করে, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করে সহযোগিতামূলকের চেয়ে, এ কারণে তাকে আমরা রাখবো না, তাকে মানে খেলাধুলাকে আমরা কী করবো না, ইনক্লুড করবো না। আচ্ছা, এখন আমরা কনক্লুশনে কী বললাম, যদিও খেলাধুলা কিছুটা প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে পারে, আমি সম্পূর্ণ অসম্মত যে এটা স্কুল থেকে বাদ দেওয়া উচিত। বাংলাটা মনে হয় কঠিন লাগবে। আচ্ছা, এখানে দেখেন, ইন কনক্লুশন ইভেন দো, সবশেষে ইভেন দো মানে যদিও, স্পোর্টস মে এনকারেজ কম্পিটিশন, যদিও খেলাধুলা কম্পিটিশন এনকারেজ করতে পারে, আমি বিশ্বাস করি, আমি দ্বিমত, আই কমপ্লিটলি ডিসএগ্রি দ্যাট, আমি ডিসএগ্রি করি যে দে শুড বি রিমুভড ফ্রম স্কুলস, মানে আমি ডিসএগ্রি করতেছি কি, তাদেরকে খেলাধুলাটাকে কী করা উচিত না, রিমুভ করা উচিত না। কেন উচিত না, আমি একটা বিকজ দিলাম, দে ইমপ্রুভ স্টুডেন্টস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ডেভেলপ ইসেনশিয়াল লাইফ স্কিলস অ্যান্ড কিপ দেম অ্যাওয়ে ফ্রম নেগেটিভ অ্যাক্টিভিটিস। এখন কথা হচ্ছে এই জায়গা কোন জায়গা থেকে আপনি ওয়ার্ডগুলো পাইছেন, বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 থেকে আমি পাইছি। যে আমি বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে বলছিলাম না যে কেন মানে এটাকে কি করা উচিত না, রিমুভ করা উচিত না, তো এটাকে আমি শর্ট করে বলছি যে দে ইমপ্রুভ স্টুডেন্ট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, প্রথমটা ছিল, ডেভেলপ ইসেনশিয়াল লাইফ স্কিলস, কিপ দেম অ্যাওয়ে ফ্রম নেগেটিভ অ্যাক্টিভিটিস 4 নাম্বার আইডিয়া ছিল। আমি আশা করি আপনি খুব সহজভাবে বুঝতে পারছেন কিভাবে অপিনিয়ন এসে লিখতে হয়। এখন আমি কি করব, পুরো বিষয়টাকে আমি এখন স্ট্রাকচারগুলো আপনাকে নিয়ে দেখাবো। আচ্ছা, আমরা যে স্ট্রাকচার ব্যবহার করছি সেগুলো নিয়ে দেখাবো, মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আমরা কি করছিলাম, প্রথমে আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি করলাম, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আপনি শুরু করবেন ইট ইজ আর্গিউ দ্যাট দ্বারা, ইট ইজ আর্গিউ দ্যাট দ্বারা, আপনি কি দ্বারা শুরু করবেন, ইট ইজ আর্গিউ দ্যাট। আমি মনে হয় একটু সময় লাগবে বাট এটা আপনার অনেক উপকার করবে। তারপরে আমরা কি করলাম, এটা আমরা প্রশ্নটাকে উল্লেখ করলাম, তারপরে আমি জাস্ট একটা ফিক্সড লাইন দেবো। ফিক্সড লাইন কোনটা, আমি এগ্রি করলে যেটা দিব, ডিসএগ্রি করলে কোনটা দিব। তো আমি যেটা ডিসএগ্রি করলাম এখন আমি এই লাইনটা দিয়ে দেবো, দ্বিতীয় লাইন। আপনি দেখেন কত কিছু আপনার আগে থেকে গুছিয়ে রাখা যায় আসলে। এই কারণে আমি বলি রাইটিংটা যদি আপনি একটু টেকনিক্যালি পড়েন খুব সহজে যে কোনো রাইটিং লিখতে পারবেন। আমি কিন্তু অলরেডি দেখেন কি করছি, ইন্ট্রোডাকশনের এই দুইটা লাইন আমি ফিক্স করে ফেলছি। অপিনিয়ন টাইপ থাকলেই ইট ইজ আর্গিউ দ্বারা শুরু করব, এগ্রি করলে এগ্রির সেন্টেন্স, ডিসএগ্রি করলে ডিসএগ্রির সেন্টেন্স। এখন আমরা যাব বডি ওয়ানে। বডি ওয়ান থেকে আমাকে আরও কিছু লাইন নিতে হবে, তো আমি এখন বডি ওয়ান থেকে লাইন নেওয়া শুরু করব। আচ্ছা, আমরা শুরু করলাম এখন বডি ওয়ান থেকে লাইন নেওয়া। বডি ওয়ান থেকে আমি প্রথম লাইন আপনি ফিক্সড দেয়ার আর সেভারাল দ্বারা, এখন রিজন থাকলে দেয়ার আর সেভারাল রিজনস, যে একটা প্রয়োজন সেটা লিখব। তারপরে ওয়ান মেজর রিজন ইজ দ্যাট, এটাও ফিক্সড, ঠিক আছে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1।
দেখেন আপনি একটু পরে দেখতে পারেন অনেকগুলা জিনিস বাইয়ের একটা স্ট্রাকচার, আপনি বাই দ্বারা পর সেন্টেন্স বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করবেন। আমি আমার ক্লাসের মধ্যে এগুলো দিয়ে দিই, আপনারা বাই দ্বারা বাসায় প্র্যাকটিস করলেও হয়ে যাবে। আচ্ছা ওকে, তারপরে আমরা ফর এক্সাম্পল দিব, এজ এ রেজাল্ট দিব। এই প্যাটার্নটা আপনার মাথার মধ্যে কিন্তু একদম সেট করে ফেলতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল দিব, রেজাল্ট দিব। আমরা বডি প্যারাগ্রাফ 1-এ কি করলাম, এই কাজগুলো করলাম। বডি প্যারাগ্রাফ 1-এ আমি যে দ্বিতীয় আইডিয়া দিব সেটা দেবো অ্যানাদার রিজন ইজ দ্যাট। একদম গুছিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো। তারপরে আমি কি করলাম, সেম ভাবে হোয়েন এর একটা স্ট্রাকচার দিলাম। তো আপনার কাজ হচ্ছে কি হোয়েন দ্বারা স্ট্রাকচার বানানো শেখা, আপনার কাজ হচ্ছে কি বাই দ্বারা স্ট্রাকচার বানানো শেখা। ওকে, হোয়েন দিলাম, কনসিকুয়েন্টলি দ্বারা আমরা রেজাল্ট দিলাম। শেষ। এখন আমরা যাব বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 দ্বারা আমরা কি দ্বারা শুরু করব, বডি প্যারাগ্রাফ 2 আমরা শুরু করব ইন এডিশন দ্বারা। কি দ্বারা শুরু করব, বডি 2 10 নাম্বার, তাহলে এটা হবে 11 নাম্বার। ইন এডিশন দ্বারা আমরা শুরু করব 12 নাম্বার। ফার্স্ট অফ অল থাকবে, এটা ফিক্সড, ফার্স্ট অফ অল দ্বারা দেখবো, অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2-তে আমরা যখন প্রথম আইডিয়া দিব সেটা আমরা কি দ্বারা দিব, ফার্স্ট অফ অল দ্বারা দিব। এবং তারপরে আমরা সেটাকে নিয়ে এক্সপ্লেইন করব, হুইচ এগুলো স্ট্রাকচার দিব এজ এ রেজাল্ট। আমরা তারপর একটা রেজাল্ট দিব, আবার আমরা কি করব, এক্সপ্লেইন করব, আমরা কি করব, রেজাল্ট দিব। এইরকম ছোট ছোট বুলেট পয়েন্ট দ্বারা যদি আপনি মনে রাখেন খুব সহজে আপনি পারবেন। তারপর আমরা দ্বিতীয় আইডিয়া দিব কি দ্বারা, ফার্দার মোর দ্বারা। আমি বিশ্বাস করি এইভাবে শেখার পরে আপনি খুব সহজে রাইটিংয়ে ইমপ্রুভ করতে পারবেন। বডি প্যারাগ্রাফ 2 ফার্দার মোর দ্বারা আমরা বডি প্যারাগ্রাফ 2 আইডিয়া দিব, তারপর সেটার একটা এক্সাম্পল দিব, তারপর সেটার একটা রেজাল্ট দিব। চলে আসলাম আমরা কনক্লুশন। কনক্লুশনে আমরা এটা ফিক্স থাকবে, কি ফিক্স থাকবে, ইন কনক্লুশন ইভেন দো দিব, এতটুকু খুব ফিক্সড, দ্রুত লিখে ফেলবেন। তারপরে আপনি এটাকে আবার প্যারাফ্রেজ করে লিখবেন, লেখার পরে আপনি অপিনিয়নটাকে আবার প্যারাফ্রেজ করে দিবেন, ইন কনক্লুশন ইভেন দো। ভাই ফ্রি ক্লাসের জন্য যে লেভেলের কি দিতেছি আপনি একটু মনে হয় বুঝতে পারবেন যে আমি তাহলে পেইড কোর্সের ক্ষেত্রে কিভাবে দেওয়ার চেষ্টা করি। ফ্রি কোর্সের ক্ষেত্রেও কিন্তু আমি কম দিচ্ছি না, বাট পেইড কোর্সের ক্ষেত্রে ওইটা তাদের হক আরও বেশি থাকে। তো আমরা কি করলাম, ইন কনক্লুশন ইভেন দো দিলাম, তারপরে আমরা জাস্ট অপিনিয়ন সেন্টেন্সটা আবার দিয়ে দিব। ঠিক আছে, এই হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো। এই হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচারগুলো, একদম ইন্ট্রোডাকশন থেকে পুরো রাইটিং লিখতে যে সেন্টেন্সটা, এইগুলো আপনার মাথায় থাকলে আপনি খুব ইজিলি যে কোনো রাইটিং টাস্ক লিখতে পারবেন, যে কোনো রাইটিং টাস্ক লিখতে পারবেন। ঠিক আছে, আমি বিশ্বাস করি আপনি যে কোনো রাইটিং টাস্ক লিখতে পারবেন। আপনার কাজ কি, ও মাই গড সরি, হ্যাঁ আমি জানি না এই রেকর্ড হয়েছে কি না, আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য যদি না হয়ে থাকে। আপনি এই যে একবার দেখে নেন, আমি জাস্ট কী করছি, প্রত্যেকটা জায়গায় যে শুরু করছি যেভাবে সেন্টেন্সগুলো সেটা আমি নিয়ে আসছি, আনার পরে এখানে আপনাকে দেখাইতেছি। এই যে আমরা ইট ইজ আর্কিউদের দ্বারা শুরু করব, তারপরে এটা ফিক্স থাকবে, অপিনিয়ন লাইন যেটা দিব ইন্ট্রোডাকশন সেকেন্ড, বডি ওয়ানের শুরু দেয়ার আর দ্বারা, তারপর এইভাবে আমরা লিখবো। বডি প্যারাগ্রাফ 2 দিলাম, বডি প্যারাগ্রাফ 2 ফার্স্ট অফ অল এবং ফার্দার মোর দ্বারা দুইটা আইডিয়াকে বলবো, ইন কনক্লুশন ইভেন দো দ্বারা আমরা কনক্লুশন দেব। তো আজকে এখানে থাকুক, আমি আসলে ক্লাসটা যে 2-3 বার দেওয়া লাগছে এই কারণে একটু মানে কি লাগছে হয়তো। তো আমি বিশ্বাস করি আসলে ক্লাসটা অনেক সুন্দর ছিল এবং আপনার আসলে অপিনিয়ন টাইপ আছে কীভাবে লিখতে হবে, কীভাবে ইন্ট্রোডাকশন কনক্লুশন সব কিছু লিখতে হয় আপনার ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।